নমস্কার, শুভ সকাল। দাঁড়ান আমি বলে নিই। তো স্বপ্নের করিডোরে আয়োজিত রবিবার শরীয় সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো আমি পোস্ট দিয়েছিলাম 2-3 দিন আগে। তো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যে আমাদের যে শিকড় ছড়ানো আছে চারিপাশে, সেই শিকড়কে যেন আমরা ভুলে না যাই। তো আমাদের যেসব বর্ষীয়ান সাহিত্যিক বা প্রবীণ সাহিত্যিকরা রয়েছেন এখনও, তাদের কথা হয়তো নতুন প্রজন্মর কাছে তুলে ধরাটাই আমাদের কাজ। তারা হয়তো অনেকেই জানেন না, চেনেন না, এমন অনেকে রয়েছেন। এবং আমাদের এই যে সাক্ষাৎকার পর্ব, এটা চলছে প্রায় 3 বছর হয়ে গেল। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে একেবারে প্রথম দিকে ঝর্ণা মুখোপাধ্যায়, আরতি কুমার বসু থেকে শুরু করে বিমান চট্টোপাধ্যায়, সকলেই সাক্ষাৎকার আমি নিয়েছি। গত 3 বছর ধরে এই কাজটা আমার চলছে। তো আর যাই হোক, আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন প্রবীণ সাহিত্যিক, সুকুমার বর্ধন মহাশয়। তো দাদা, আপনাদের আমাদের সাহিত্য আড্ডায় আপনাদেরকে স্বাগত। তো প্রথমেই জানাই, অনেকদিন পর আপনি তো খুবই নীরবে কাজ করে চলেছেন। হ্যাঁ, সেরকম তো প্রচারের আলোয় আসতে চান না। তো পারিও না, আমি ঠিক বলতে টলতে অতটা সরগর না, পারি না। হ্যাঁ, লেখালেখিটাই চেষ্টা করি, এইটাই। তো যাই হোক, আপনাকে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি। তো আমি প্রত্যেক আমার অতিথিদের যেটা শুরু করি, যে আপনার শৈশবের কথা, মনে হয় বাংলাদেশে আপনার জন্ম, কুমিল্লায়। তো শৈশবের কথা বলুন, তারপরে ভারতবর্ষে আসা, পড়াশুনোর কথা দিয়ে একটু শুরু করুন। অ্যাকচুয়ালি কুমিল্লায় আমার জন্ম হলেও আমি 6 বছর বয়সে এদিকে চলে আসি। তখন আমরা সিউড়িতে, আমার কাকা ছিলেন, তো কাকার ওখানে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন, ওনার কোয়ার্টারে উঠেছিলাম। তারপর ঘটনাচক্রে আমরা নরেন্দ্রপুরে স্থায়ীভাবে আমাদের মানে পিতৃনিবাস তৈরি হয়। তারপর 1962 সালে চীন ভারত মানে অ্যাগ্রেশনের সময় আমার জামাইবাবু দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন, তো উনি মিলিটারিতে চলে যান। তো তখন আমার দিদিকে এবং ভাগ্নেকে দেখভাল করার জন্য আমাকে দুর্গাপুরে আনা হয়। আমার তখন ওই 12-13 বছর বয়স। তো আপনার দিদি জামাইবাবু দুর্গাপুরেই থাকতেন। তো আনার পর আমাকে ভিরিঙ্গি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। বাস, আমার দুর্গাপুরে সেটেল হওয়ার সূত্রপাত হয়ে গেল। এখান থেকেই পড়াশুনো করে তারপর মাঝে 2 বছর কলকাতায় 67-68 সালে কলকাতায় ছিলাম, ওই কলেজের পাঠ গ্রহণ করতে। তারপর সেগুলি পরে 1968 সালে আমি এএসপিতে জুনিয়র অপারেটিভ হিসেবে জয়েন করি আর কি। তো জয়েন করার পর প্রথম দিকে খুব নতুন দুর্গাপুরের যে পরিবেশ ছিল, তার সঙ্গে তো আমরা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম। আমরা দুর্গাপুরের সব পেয়েছির আসরের যে সূত্রপাত, শিবাজি রোডে আমরা যেখানে থাকতাম, আমরাই প্রথম সোনার কাটি, প্রথম ব্যাচের আর কি। তো সেখানে কি সিদ্ধেশ্বর শেঠ বাবু ছিলেন? না, ওনারা অনেক পরে করেছেন। ওনারা করেছেন 60-এর দশকে। আর আমি যেটা বলছি এটা 63 সালে। হ্যাঁ, তখন কি টাউনশিপ হয়ে গেছে? এই জন্য ও আমাদের ওই শিবাজি রোডটা হয়ে গেছে। অনেক কোয়ার্টার হয়নি, কিছুটা হয়েছে। তো ওইখানে আমরা M5 কোয়ার্টারে থাকতাম। আর পেছনে তখন গল্ফ ক্লাব তৈরি হয়েছিল, সাহেবরা গল্ফ খেলতো। তো আমরা সকালবেলা মানে পড়াশুনোর পরেই, গল্ফ ক্লাব মানে যেটা সবুজনগর হয়েছে পরে, ওইখানে ওরা গল্ফ খেলতো, আমরা বল কুড়োতে যেতাম। সেই ছোট ছোট আলুর মতো বল, সেইগুলো এনে, হ্যাঁ, তো ওইগুলো তখন তো কিছুই ওইদিকে বাড়ি টাড়ি হয়নি। না, পুরুলিয়া গ্রাম বা ওই দিকটাতে। তো ওই বল দিয়ে আমরা গাছের ডাল কিনে হকি খেলতাম। আমরা তো আর গল্ফ খেলা সম্ভব না। তো আমরা ওই শিবাজি রোডের মাঠে, আর ওইখানে আমরা কাকা বলে একজন মানে সংগঠক, শিশু সংগঠক, দুর্গাপুরের প্রথম শিশু সংগঠন শিল্পশ্রী সব পেয়েছে আসর, সেটা শিবাজি রোডেই তৈরি হয়েছিল। আমরা তার হ্যাঁ, তো এই আমরাই তারপরে তো আস্তে আস্তে আমাদেরও বয়বৃদ্ধি হয়েছে। তারপর এএসপিতে ঢুকলাম। এএসপিতে প্রাথমিক উন্মাদনায় আমরা খুব রিক্রিয়েশন ক্লাব নিয়ে মেতে থাকতাম প্রথম জীবনে। হ্যাঁ, তারপর এসপির এই রিক্রিয়েশন ক্লাবে আমাকে মোহিতদাও এসেছিল সাক্ষাৎকার, বলে গেছে যে খুব ভালো ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সাংঘাতিক দেওয়ার হতো। হ্যাঁ, আমাদের, আর বিশেষ করে আমাদের সিট মিল রিক্রিয়েশন ক্লাব
আচ্ছা এএসপির মধ্যে মানে খুবই মানে কার্যকরী সংগঠন ছিল আর কি। আচ্ছা, শুনি সেই হ্যাঁ। সে কি নামটা বললেন? শীত মিলস রিক্রিয়েশন ক্লাব। আচ্ছা, সিট মিলস। রিক্রিয়েশন ক্লাব ইভেন চিন্তা করা যায় না, আজকালকার জেনারেশন চিন্তাই করতে পারবে না। আমরা শীত মিলে 457 জন চাকরি করতাম। 457 জনের ভেতরে আমরা 8টা ফুটবল টিম করেছিলাম। বাবা, চিন্তা করা যায় না। আমরা 457 জন ওয়ার্কার, আর তখন তো সবাই কম বয়সী, তো যার জন্য সুবিধাটা হয়েছিল। আমরা 8টা ফুটবল টিম করে হোস্টেলের পেছন দিকে যে মাঠটা আছে, স্টিল হাউস মাঠ না, ওই আরি কলেজের আগে যে মাঠটা আছে, আচ্ছা সেইখানে আমরা কাঁধে করে বাস এনে গোলপোস্ট বানিয়ে সেখানে সেই ফুটবল খেলা মানে আর তখন হতো কি এসি ডিউটি করে হুম। মাঠে আসতে হতো তখন। এত উন্মাদনা এত উন্মাদনা। আর তারপর যারা জেনারেল শিপ, তারা তো ওই খেলা শুরু হয়ে যেত, তারা হয়তো ওই ইঞ্জিনিয়ারিং হোস্টেলের স্টপেজে নেমে দৌড়তে দৌড়তে গিয়ে নেমে পড়লো। বাহ, এরকম উন্মাদনা ছিল আর কি। তো সেই সব দিন যাওয়ার পর আমরা 1977 সালে, যেহেতু আমাদের ব্যাচটা একটু চনমনে ছিল, আমরা 6 জন মিলে অমরনাথ যাই। তখন এলটিসি চালু হয়েছে। আচ্ছা, অমরনাথের সুযোগটা পেয়ে বন্ধুদের সাথেই গেছিলেন? বন্ধুদের সাথে আমরা অমরনাথ যাই আর কি। আচ্ছা, তো অমরনাথ ভ্রমণ দর্শন করতে গিয়ে, অমরনাথ তো অনেক সরকারি পারমিশন লাগে না? হ্যাঁ, এখন পারমিশন লাগে, তারপর কলেরার ভ্যাকসিনেশন নিতে হয়, হ্যাঁ। তারপর ওইটাও আমাদের একটা বিরাট, যার জন্য এই লেখালেখির জগতে আসার সুযোগ পেয়েছি, ওটাও একটা বিরাট ইয়ে। কেন ওই অভিজ্ঞতাটা। ওই অভিজ্ঞতাটা। তারপর অমরনাথ ভ্রমণে সাধারণত হয় কি 20-25 হাজার লোক প্রসেশন করে যায়, কিন্তু আমরা কোনো খোঁজখবর না নিয়ে চলে গেছি কাশ্মীরে। পহেলগাঁও গিয়ে শুনলাম সেটা মল মাস, হুম, একদম যাত্রী নেই, গোটা রাস্তাটা রিমোট, খাবারের কোনো চটি নেই। এই সে। হ্যাঁ, তখন কি করব না করব ওই করে, তারপর 2 জন পাঞ্জাবি মানে মল মাসে কি যাওয়া যাবে না নাকি? না, যায় না, ওটা যেহেতু তীর্থ ভাবনা বিধিনিষেধ আছে, যায় না। আমাদের ভারতীয়রা তীর্থ করতে যায় না আর কি ওই 1 মাস। কিন্তু আমরা তো তখন আর গিয়ে ফিরে আসবো, আমরা যাই দেখে আসি। আমরা এগিয়ে যাওয়াটাই আমাদের খুব মানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ওই যে রিমোট রাস্তা, হ্যাঁ, রাত 10টার সময়ও হাঁটছি, মানে পাহাড়ের ছায়া ঘেরা সেই রহস্য রোমাঞ্চ পথ, ঠান্ডা তো প্রচন্ড। প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, তো সেখানে মানে আমরা পরে আগে খোঁজ নিয়ে গেছিলাম যে খালসারা একটা তাঁবু রেখেছে। আচ্ছা, খালসা মানে? খালসা মানে পাঞ্জাবিদের একটা গ্রুপ, ধর্মীয় প্রতিষ্ঠান। ওরাও যাচ্ছে নাকি? না না, ওরা ওই তীর্থযাত্রীদের সাহায্য করে, সেবা করে। সেবা করে। পাঞ্জাবিদের এটা খুব আছে তো। হ্যাঁ, ওদের ওই ইয়েতে অমৃতসর মন্দিরেও তাই, নিজেরাই পরিষ্কার করে। আর তীর্থ ভাবনায় খুব ভরপুর ওরা। তো ওরা ওইখানে একটা তাঁবু খাটিয়েছিল আর কি, যে যদি কেউ রিমোট জায়গায় এসে পড়ে তাদেরকে একটু সুরাহা দেবে। আর ঠিক তাই, আমাদের ওটা খুব কাজে লেগেছে। আমরা রাত 10টার সময় গিয়ে পঞ্চতরণীতে পৌঁছাই। হ্যাঁ, তো সেইখান থেকে তার পরের দিন আবার হেঁটে গিয়ে দর্শন করেছি, একবারে ফাঁকা গোটা রাস্তাটা। ওই যে একটা এনজয়মেন্টের সুযোগ পাওয়া গেছে। ফাঁকা বলে অন্য দৃষ্টি দিয়ে দেখতে পেরেছে। আর সব থেকে বড় কথা কি, তখন প্রচণ্ড কষ্ট হয়েছে। মনে হচ্ছে এইবার হয়তো অজ্ঞান হয়ে যাব, কি বাড়িতে ফিরে আদৌ যেতে পারবো না, এটা চিন্তা হতো। কিন্তু পরবর্তীকালে ওইগুলি একটা মানে ইন্সপিরেশন হয়ে গেছে, যে ওই কষ্টটা ছিল বলেই আজকে অনুভূতিটা অত ভালো হয়েছে আর কি। তো তার পরবর্তীকালে হলো কি, ও একটা জিনিস দেখলাম যে ওই যাওয়ার আগে কিছু বই পড়েছিলাম অমরনাথ ভ্রমণের ওপর। আচ্ছা, তো ওই ভ্রমণ কাহিনী পড়ে গেছি, যাওয়ার সেই উন্মাদনাতেই আবার পরের বছর আমরা কেদারবদ্রী চলে যাই, ওই সেম ব্যাচ। আমাদের ওই 6 জন, আর 1-2 জন পরে যোগ হয়েছিল। ওই অমরনাথের পর আবার কেদারবদ্রী পরের বছরই। মানে কি সাংঘাতিক উন্মাদনা গেছি। আর ওই পরপর 2টো হিমালয় ভ্রমণের পর মনের মধ্যে এটা ভাব প্রকাশের এমন একটা আবেগ এলো
তখন মনে হয় আরো যে বেশি। কিছু কিছু হ্যাঁ, লিপিবদ্ধ- লেখালেখির তো কোনো ব্যাপারই ছিল না, প্রচুর বই পড়তাম, মানে ওই যেহেতু ওই পদগুলো গেছি, আর তখন ওই উমাপ্রসাদ মুখোপাধ্যায়, শঙ্কু মহারাজ, এনাদের কিছু নামকরা লেখকের বইগুলি তখন সদ্য সদ্য বের হচ্ছিল। তো ওইগুলো দেখার পর, পড়ার পর নিজের মধ্যেই একটা অন্যরকম আবেগ এলো, যে কেমন যেন একটা একটু একটু করে বিসিপ্টে বসে বসে লেখালেখি চেষ্টা। আমাদের যেহেতু নিজেদের লাইব্রেরি ছিল, হয়তো একটা ভ্রমণ কাহিনী নিয়ে বসে বসে পড়তে পড়তে একটু লেখালেখির চেষ্টা করলাম। ওই করতে করতেই 1983 সালে আমার উত্তরাখণ্ডের পথে প্রান্তরে আচ্ছা, প্রথম বই প্রথম বইটি বেরোয়। আর উত্তরাখণ্ডের প্রথম, পরে তারপরে জাহ্নবী যমুনা, হ্যাঁ, জাহ্নবী উৎসব, যমুনা, হ্যাঁ, হিমালয়ের চার হ্যাঁ। ধাম। এই উত্তরাখণ্ডের পথে প্রান্তরে ওই 83-তে বেরোলো, 84-তেই আবার একটা সেকেন্ড এডিশন হয়েছিল। আর তখন এক একটা সংস্করণে 1100 করে বই ছাপা হতো, আজকালকার মতো 100-200 বই বাবা। সংস্করণ হয় না, হ্যাঁ। হতো না আর কি, তখন ওইটা নিয়ম ছিল। 1100 বই করে ছাপতে হতো। তো ওইগুলি যাই হোক নিঃশেষিত হয়েছিল। আর আমার যেহেতু আমাদের এবং বন্ধু- বিভিন্ন সংবাদপত্রে আলোচিত হয়েছিল আপনার এই বইগুলো। হ্যাঁ, আনন্দবাজার, বসুমতী, তখনকার যুগান্তর, তারপর দেশ, এতে তখন, আর ওদের তখন মানে সাহিত্য বিভাগগুলো খুব মানে উৎসাহজনক ছিল, সবাইকে বই দিলেই সেগুলো ওটা সমালোচনা করে বের করতো আর কি। বাহ। তো যাই হোক ওইগুলো খুব উৎসাহজনক হয়েছিল। তারপর জাহ্নবী যমুনার উৎসমুখে বেরোয় 1987 সালে, তারপর হিমালয়ের চারধাম 88 সালে। চারধামটা অ্যাকচুয়ালি ওই উত্তরাখণ্ডের পথে প্রান্তরে, আর ওটাতে উত্তরাখণ্ডের পথে প্রান্তরে ছিল কেদারবদ্রী, আর জাহ্নবী যমুনার উৎসমুখতে ছিল গঙ্গোত্রী যমুনোত্রী। সেগুলো গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেগুলো পরে গেছিলাম 86 সালে। তো এইগুলিকে কম্পাইল করে হিমালয়ের চারধাম করা যায়। ওই নামটা খুব ক্যাচি হয়েছিল, হিমালয়ের চারধাম। আমি তখন বই দিতে কলেজ স্ট্রিটে ওই নাম করা দোকানগুলোতে যেতাম, দেখতাম যে ওই দে বুক স্টল, শৈবা, তখনকার দিনের বিখ্যাত, এরা খোঁজ করতো হিমালয়ের চারধাম, আপনি চারধামের লেখক। তো যাই হোক মানে একটু খাতির করতো। তো তখন শৈবা পুস্তকালয়ের যিনি ছিলেন বলবাবু, উনি বললেন যে মশাই, আপনি দুর্গাপুর থেকেই কাঁধে করে বই এনে কলেজে গিয়েছে, ছদ্ম নামে লেখুন, তাহলে আপনার বই খুব বিক্রি হবে। উৎসাহ দিলেন। তো আমি কিংসুক রায় ছদ্মনামে, পরে আমি দক্ষিণ ভারত গেছি, যে ওইগুলোকে নিয়ে কম্পাইল করে রোমাঞ্চকর, কিন্তু আমি তৃপ্তি পাইনি। ওইখানে কিংসুক রায় নাম দিয়ে আমি ওই রোমাঞ্চকর রচনার আনন্দ প্রকাশ করেছিলাম। তো সেই বইটির প্রতি আমার আর কোনো মনোযোগও আকর্ষিত হয়নি। ওটা মানে একটা ভুল পদক্ষেপই হয়েছিল, মানে স্বনামে বই বের করা, কারণ আমরা আমাদের ছদ্মনামে কে বুঝবে, সত্যি। সেটাই, হ্যাঁ। লেখালেখিটা এত সড়গড় না, আর প্রচারও অতটা নেই, যার জন্য ওইটা একটা হয়েছে। তো এইভাবেই চলছে। তখনও আমি মানে পত্রপত্রিকায় লেখা শুরু করি। সেটাই বলছি যে মানে লিটল ম্যাগাজিন লেখালেখি আগেই আপনার বই প্রকাশ হয়ে হ্যাঁ, এই বইগুলো সব ওই 8-এর দশকে, আর রোমাঞ্চকর রচনার আনন্দটা 9-এর দশকে হয়েছে। তখনও আমি পত্রপত্রিকায় লেখা শুরু করিনি, কিন্তু 2002 সালে ভিআরএস নেওয়ার পর তখন আমি ইয়েতে এই গণতান্ত্রিক লেখক সঙ্গীতে আমার কার্তিক দাস নামে এক বন্ধু আছে, ও ধরে বেঁধে নিয়ে গেল। তো এত আমি তখনও ওই ইয়েতে যেতাম না, কোনো লেখক সমিতিতে যেতাম না। তো ও বলল, তুই চল আমাদের সঙ্গে। কোনো সাহিত্য আড্ডা? হ্যাঁ, না না না, কোথাওই যেতাম না। ইভেন আমাকে ওই যেহেতু আমি বইগুলো বেরিয়েছিল, আমার মৃণালদা যেভাবে, ওনারা তো সব খোঁজ করে, ওনারা তো একটা সাহিত্য আড্ডা ছিল, ওনারা সব খবর রাখতেন। উনি আমাকে 2-3 বার উৎসাহ দিয়েছিলেন যে তুমি কি করছো, সাহিত্য সভাগুলোতে আসো। আমি ঠিক সরগরটা এইভাবে কাটিয়ে সেইটাই। তো ওই ভিআরএস নেওয়ার পর তখন তো মনে হলো যে হাতেও সময় আছে, তখন ওই কার্তিক দাস ধরে তখন আপনার বয়স কত? তখন আমার ওই 52-53 হবে। আচ্ছা। আমি 2002 সালে ভিআরএস নিয়েছি, আর অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট ছিল 2009। আচ্ছা। তো ওই এত তাড়াতাড়ি ভিআরএস নিয়ে নিলেন, মানে কি কোনো কাজের চাপে? না না না, কাজের চাপে না। আমাদের অ্যাকচুয়ালি আমার মানে সার্ভিস লাইফটা একটু মিজারেবল ছিল, মানে খুব, আর যেহেতু আমার মানসিকতা একটু অন্যরকম, আমি ঠিক
ওই কাজের জায়গায় মানিয়ে নিতে পারতেন। মানতে পারতাম না। হতো কি, লিকুইডনেস ইন জব স্ট্যাটাস আমরা যেভাবে জয়েন করেছিলাম পরবর্তীকালে সেইগুলো একদম বরবাদ হয়ে গেছিল। তার পরবর্তীকালে আবার হলো কি, বিভিন্ন ওই ডিপ্লয়মেন্টের একটা ব্যাপার চলে এলো, ওই কর্মী সংকোচন, তারপর বিভিন্ন অন্য ডিপার্টমেন্টে বা অন্য স্টিল প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া, এইসবগুলো ওই ভয়ে আরও আমি ডেয়ার দিয়ে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ওটা খুব ইম্যাচিওর ডিসিশন হয়েছিল আর কি, খুব অর্থকরীয় লস হয়েছিল, আর অনেক আগেই হয়ে গেছে, প্রায় 8 বছর আগে বিআরএস, 7 বছর আগে বিআরএস নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো ওই 2003-04 সাল থেকে ওই গণতান্ত্রিক লেখক সমিতি, তারপর মোহিত গাঙ্গুলির ইন্সপিরেশনে অদ্বিতীয়াতে, এইভাবে টুকটাক ওই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়। তো এক সময় তো 2020 সাল নাগাদ আমার প্রায় 30-35টা ম্যাগাজিনে লেখা টুকটাক চলছিল, কিন্তু তারপরে তো পত্রপত্রিকারও একটু মন্দা, এখন আর সেগুলো প্রকাশও হয় না। যেগুলো চলে কয়েকটা 3-4টে পত্রিকায় নিয়মিত লেখা। মোটামুটি তাহলে আপনি প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, ছোট গল্প এবং শিশু সাহিত্য, হ্যাঁ হ্যাঁ, এইগুলোতেই আপনার আবার হ্যাঁ, ওই ইয়েটা বলি, ওই মাঝে ওই কৃষ্ণশিস ওদের একটা সাহিত্য আড্ডা হতো বেনাচিটিতে, সেখানে রাজীব লোচন ভট্টের, ওর ওইখানে যেতাম। তো ওর ওইখানে ওই সাহিত্য পাঠ করতে গিয়ে ওই একটা সাপমোচন গল্প, যে মনে, আরেকটা জিনিস কি, আমি এই কাছে আমাদের কেদার এই জয়দেব মেলায় আমি বিষ্ণু করে 20 বার গেছি আর কি। তো যেহেতু কাছে, ওই ধুলোকেতে কয়েকজন বন্ধু মিলেও যেতাম, পরবর্তীকালে আমি সপরিবারেও গেছি, মেয়েকে স্ত্রীকে নিয়ে ওখানে গিয়ে দেখে, মানে ওই জয়দেবেরও একটা ইন্সপিরেশন ছিল, সেইগুলোকে মিলিয়ে মিশিয়ে সাপমোচন গল্পটা লিখি। ওই গল্পটা বিভিন্ন ম্যাগাজিনে দিয়েছিলাম, কেউ আর ছাপছে না। তো যখনই ছাপে না, আবার 2-4 মাস পর ওটাকে রিরাইট করি, এরকম করতে করতে 12-10 লেখার পর ওটা কৃষ্ণশিসের দপ্তরে জমা পড়ে আর কি, ঘুরে ঘুরে। তো ঘোরার পর উনি তো মানে খুব মোহিত হয়ে গেছে, ওই রাজীব লোচন আর কি। তো যে কোনোভাবে ওর পত্রিকা সম্পাদনা করে, তো ও বললো যে এটা আপনার একদম মনের ভেতর থেকে কি লিখেছেন, খুব ইয়ে করলো আর কি, ওর ভীষণ ভালো লেগেছিলো আর কি। তো ও কৃষ্ণশিসে ছাপলো, ছাপার পরে ইয়েতে ওই ওর, আর ও কৃষ্ণশিসে আবার কি ওই ইয়েতে সৃজনী প্রেক্ষাগৃহে খুব বড় বড় সাহিত্য অধিবেশন করতো আর কি। হ্যাঁ, তো ওইখানে একবার মান্না দেকে নিয়ে এলো 2009 সালে। মান্না দে, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, এদের উপস্থিতিতে প্রায় 2000 লোকের ইয়েতে সাহিত্য অধিবেশন, যেটা দুর্গাপুরে, দ্যাট ওয়াজ দ্য লাস্ট। ওখানে আর বোধহয় ওরকম 2000 মানে দর্শকের মাঝে সাহিত্য অধিবেশন, ওইটাই বড়, সব থেকে বড়। তো যাই হোক, ওখানে আর ওই ওটাও একটা যে আমাকে পুরস্কার প্রদান করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, আর আমি বসেছিলাম মোহিত গাঙ্গুলির পাশে। তো আমরা এখানে বসেছি, আর সব থেকে বড় কথা কি, রাজীব লোচনের একটা মানে ইয়েই ছিল, আগে থেকে কিছু বলবে না, কে পেয়েছে না পেয়েছে জানবে না, খালি ওয়াচে রাখতো আমি গেছি কিনা। আমি এখন মনে পড়ে, স্টেজে হঠাৎ দুম করে অ্যানাউন্স করে দিল যে ছোট গল্প প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুকুমার। আমি তো মোহিত গাঙ্গুলি আমার পাশে বসেছিলেন, বলে জান জান জান। আমি এই তো খুব অপ্রস্তুত। তারপর হলো কি, প্রাইজ নিলাম, প্রাইজ নিয়ে তো এলোমেলোভাবে আবার আসনে ফিরে এলাম। তারপরে মনে হলো যে এইবার তো আমাকে ডাকবে ওখানে কিছু বলতে। ওই হল ঘরের মধ্যে সুনীল গাঙ্গুলি, বিতি চট্টোপাধ্যায়, হ্যান দেন সবাই বসে আছে, সেখানে আমাকে তো কিছু বলতে হবে। আমি তাড়াতাড়ি ওই সার্টিফিকেটগুলো মোহিত গাঙ্গুলির হাতে দিয়ে
আমি আস্তে আস্তে বেরিয়ে সোজা সিএমইয়ের ওই দিকে রাস্তা দিয়ে ঘরে চলে এসেছি। ওই স্টেজে বলা আমার দ্বারা হবে না, অসম্ভব। ফোবিয়া থাকে। হ্যাঁ, সত্যিতে আমারও তো একই অবস্থা, এরকম লাগে। যাই ওটা একটা এক্সপিরিয়েন্স আর কি। তো সেই করতে করতে এই সাহিত্য এখন এই, তবে গল্প, ওই গল্পটা পাওয়ার পর অদ্ভুত ব্যাপার ভাবে 5-7 বছর আর কোনো গল্প লিখিনি। ওই একটি গল্প লিখেছেন? একটি গল্প না, একটি গল্প না, তার আগে আমি গল্প লিখেছি টুকটাক। আচ্ছা, মানে ওই পুরস্কার পাওয়ার পর? পুরস্কার পাওয়ার পর। তার জন্য রাজীব লোচন বন্ধু এক সময় বলতেন যে আপনি তো ওয়ান ম্যান। আসলে মানে তখন আপনার মনে হচ্ছে যে এটা গল্পটার মানটা ঠিক একটা ভীতি এসে গেল, স্ট্যান্ডার্ডটা পারবো কিনা। তারপর এই করতে করতে আস্তে আস্তে প্রবন্ধের দিকে ঝুঁকে গেলাম। আর প্রবন্ধটা আগেও ছিল না তা না, বিক্ষিপ্ত ওই ভ্রমণের সঙ্গে প্রবন্ধের একটা তো হালকা লিঙ্ক থাকতেও পারে, যে বিভিন্ন প্রবন্ধ পড়ার একটা ইয়ে ছিল। তার মধ্যে মাঝে মাঝে হলো কি, একটা বয়সে রবীন্দ্রনাথের উপর খুব বিরোধী মনোভাব ছিল, যে উনি শুধু প্রেমের কবি, যে না পড়ে যা হয় আর কি, পড়াশুনো তো কিছু ছিল না। তো পরবর্তীকালে রবীন্দ্রনাথ আর স্বামী বিবেকানন্দের মানসিকতা, এই মানবিক সত্তা যেটা আর কি, তাদের মানে মানুষ কেমন ছিলেন তারা, এইটা জানার জন্য খুব একটা আগ্রহ হলো। এই নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু অর্ধেক পড়ি অর্ধেক ভুলে যাই, কিছুই থাকে না। হ্যাঁ, তো ওই ইয়ে নিয়েই এখন পর্যন্ত লেখালেখি চালাতেও চেষ্টা করছি। আচ্ছা, এই বইটা সম্প্রতি বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা দেখুন, এটা এডিশন পার্কে এই 25 তারিখে এই বইটি প্রকাশিত হয়েছে। আর এই বইটি তার আগের বার ওই মেডিসন পার্কেই প্রকাশিত হয়েছিল। এই বইটার একটা মানে বলার মতো ঘটনা হচ্ছে, এই সুখ পাখি এই বইটা, মানে আমি যে ধরনের লেখালেখি এ পর্যন্ত করেছি তার মধ্যে এইটা ব্যতিক্রমী। এই বাণভট্টের কাদম্বরী অ্যাকচুয়ালি এটা খুব অ্যাডাল্ট বই। হ্যাঁ, বাণভট্টের কাদম্বরী বিএ ক্লাসে বোধহয় পাঠ্যটাট্য তখন ছিল। আর সেটাকে আপনি কি সহজভাবে সেইটাকে তার থেকে একটা সুখ পাখিটাকেই শুধু অবলম্বন করে, মানে কাদম্বরী চরিত্রটাকেই মোটামুটি বাদ দিয়ে সুখ পাখিটাকে অবলম্বন করে এইটা লিখেছি। এইটা লেখার পর তৎকালে মানে দুর্গাপুরের বাচ্চারা খুব মোহিত হয়েছিল। এই বইটা বাচ্চাদের কাছে দুর্গাপুরের একটা টাইমে খুব, ওদের জন্মদিনে বইটাই প্রচন্ড করতো, তো এই বইটা তাদেরকে খুব পছন্দ হতো। সেই জন্য আমি 40 বছর পরে আবার এই বইটাকে দ্বিতীয় সংস্করণ করেছি। আর 86 সালে আজকাল পত্রিকায় খুব সুন্দরভাবে আমার বইটার সমালোচনা করেছিল, আজকাল পত্রিকায়। হ্যাঁ, বাহ, খুব ভালো। মানে আপনার প্রায় 4 দশক পরে, 40 বছর পরে এটাকে সেকেন্ড এডিশন করলাম আর কি। আপনার মানে একটা ইয়ে ছিল যে আপনার বইগুলো সমস্ত রিভিউ বেরিয়েছিল পত্রিকায়। হ্যাঁ, এটা কি হলো, এটাও একটা মানে উৎসাহের জায়গা আর কি। হ্যাঁ, কারণ এদের এই যে 40 বছর আগে আজকাল পত্রিকায় এইভাবে সমালোচনা করেছিল। এছাড়া আনন্দবাজার, সব জায়গাতেও সমালোচনা করেছিল। হ্যাঁ, আর বসুমতীতে তো একবার একটা মানে গোটা পৃষ্ঠা ব্যাপী আলোচনা বেরিয়েছিল আমার ওই ভ্রমণ কাহিনীর। আচ্ছা, আপনার একটা কিছু লেখা পাঠ শুনি, আপনি কি কিছু এনেছেন? খাজুরাহোটা তো মনে হয় একটু বড় হয়ে যাবে, তো একটু বলুন শুনি আপনার খাজুরাহোর ভ্রমণ কাহিনী, যেটা এখনো অপ্রকাশিত রয়েছে। হ্যাঁ, এটা এখনো প্রকাশিত হয়নি। খাজুরাহোর ব্যতিক্রমী নিদর্শন। বিন্ধ্যাচলের ঊষর প্রান্তর পেরিয়ে আমাদের ট্যুরিস্ট বাস পান্না জাতীয় উদ্যানের এলাকায় প্রবেশ করা মাত্রই দেহমন রোমাঞ্চিত হয়। সবুজে মোড়া বনপথের দুধারে
ব্যাঘ্রপ্রবণ এলাকা লেখা সাইনবোর্ডগুলি রীতিমতো ভয় ধরিয়ে দেয়। পরন্ত বিকালের গা ছমছমে পরিবেশে বনাঞ্চলের শেষ প্রান্তের কেন নদীর উপরের সেতু পেরিয়ে জনপদের আভাস নজরে এলো। বাহ। সন্ধ্যে নাগাদ গ্রামীণ এলাকা পেরিয়ে আমরা পৌঁছাই খাজুরাহো শহরের প্রাণকেন্দ্রে, আমাদের পূর্ব নির্ধারিত হোটেলের সামনে। আলোয় ঝলমলে দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট আর পর্যটন নিবাসগুলির সহাবস্থানে মোহময় রূপ নিয়েছে খাজুরাহোর পথ প্রান্তর। একদা এই মন্দির নগরীর সিংহদ্বারের দুপাশে দুটি স্বর্ণনির্মিত খেজুর গাছ ছিল, তাতেই নাকি স্থানের নাম হয়েছে খাজুরাহো। আবার অন্য মতে এ অঞ্চলে খরজুর বা খেজুর গাছের প্রাচুর্য থেকেই এ অঞ্চলের এমন নামকরণ হয়েছে। মধ্যপ্রদেশের সাতনা স্টেশন হতে 3 ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছেছি খাজুরাহোতে। ভ্রমণ সংস্থার দৌলতে 36 জনের দলে সামিল হয়ে আমরা এই কন্ডাক্টেড ট্যুরে অংশগ্রহণ করেছি। পরদিন সকাল 9টা নাগাদ দলের সবাই মনের আনন্দে মৃদুমন্দ পা চালিয়ে মিনিট দশেকের মধ্যেই পৌঁছাই খাজুরাহোর ওয়েস্টার্ন গ্রুপ সংলগ্ন মন্দির এলাকায়। এই অঞ্চলের মন্দির নগরী খাজুরাহোর মূল আকর্ষণ। এক গাইড সঙ্গে নিয়ে জনপ্রতি 30 টাকা টিকিট কেটে আমরা দলবদ্ধভাবে প্রবেশ করি সংরক্ষিত এলাকায়। এই একই টিকিটে সব মন্দির দর্শন সম্ভব। দশম ও একাদশ শতাব্দীতে শৈব, বৈষ্ণব ও জৈন সভ্যতার শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল খাজুরাহো। ধর্মপ্রাণ ও পরাক্রমশালী চান্দ্রেলা রাজাদের বদান্যতা আর পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল 85টি অপরূপ শিল্প সুষমামণ্ডিত মন্দির। কালের করালগ্রাস উপেক্ষা করে আজও 22টি মন্দির অক্ষত অবস্থায় শত সহস্র দর্শককে অভিভূত করে চলেছে। সবুজ ঘাসের মখমলের মতো লন পেরিয়ে আমরা পৌঁছাই কান্ডারি মহাদেব মন্দিরে। এটি খাজুরাহোর বৃহত্তম মন্দির। গর্ভগৃহে অধিষ্ঠিত বৃহদাকার শিবলিঙ্গ, সুনিপুণ দক্ষতায় মন্দির গাত্রে শোভিত। আমাদের সঙ্গে রয়েছেন দিশারি মুখোপাধ্যায়। দিশারিদা, অনেক প্রণাম, নমস্কার। দিশারিদা তোকে তো ডাকছি, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, 6 শতাধিক দেবদেবী, অপ্সরা, গন্ধর্ব আর নরনারীর অন্তরঙ্গ মুহূর্তের নানা মনোহারী ভাস্কর্য। নির্ধারিত সময়ে এত মূর্তি খুঁটিয়ে দেখা তো সম্ভব নয়। রোমাঞ্চিত মনে মোটামুটি দর্শনপর্ব শেষে 8 ঘন্টার মধ্যেই পা চালিয়ে আসি নিকটবর্তী 64 যোগিনী মন্দিরে। এটা কি সম্প্রতি আপনি গেছিলেন নাকি? না না না, এটা আমি কুন্ডু স্পেশালের সঙ্গে 2018 সালে গেছি। আচ্ছা। একে একে জগদম্বা ও চিত্রগুপ্তের মন্দির, নিকটের মনোরম শিবসাগর হ্রদ দর্শন করে 12টা নাগাদ পৌঁছাই অনিন্দ্য সুন্দর লক্ষণ মন্দিরে। এই মন্দিরে ভাস্কর্যের অনন্যতা, সজীবতা আর শিল্প সুশ্রমা দর্শন করে বিস্মিত হতে হয়। মন্দির গাত্রে ও প্রাচীরের মেঘলায় উত্তীর্ণ হয়েছে নিত্যনত দেবদেবী, উড়ন্ত অপ্সরা, স্নানরত সুরসুন্দরী। রয়েছে অরণ্য, জীবজন্তু এবং গার্হস্থ্য জীবনের নানা মুহূর্তের ছবি, রয়েছে শিকার ও যুদ্ধের দৃশ্য। জানুয়ারির শেষ সপ্তাহ, তবু বেলা বাড়ার সাথে রোদে ক্লান্তিবোধ বাড়ে। পা চালিয়ে চলে এলাম উত্তর দিকের 90 ফুট উঁচু সুবিশাল বিশ্বনাথ মন্দিরে। প্রবেশপথের একদিকে রয়েছে 2টি সিংহ ও অপর দিকে 2টি হাতির পূর্ণাবয়ব মূর্তি। শিবের নামে উৎসর্গীকৃত এই মন্দিরের বহিরাবরণ অতি সূক্ষ্ম ও সুনিপুণ আর প্রাণবন্ত অলঙ্করণে সমৃদ্ধ। পৌরাণিক কাহিনী থেকে শুরু করে মৈথুন দৃশ্য, জীবজন্তু, যুদ্ধের দৃশ্য সবই ভাস্কর্যের স্থান পেয়েছে। পাষাণের বুকে অসামান্য দক্ষতায় ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ লাভের নানা পর্যায়ে উৎকীর্ণ হয়েছে। নরনারীর শরীরে আশ্লাসের বিভঙ্গগুলো এমন সুনিপুণ ও প্রাণবন্ত ভাস্কর্য কেবল ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীতে বিরল বলেই রাষ্ট্রসংঘ মন্দিরময়ের খাজুরাহোকে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সামগ্রিকভাবে কেবলমাত্র বিপদগামী ও অশ্লীল শিল্পকলার সমাহার হিসেবে গণ্য না হওয়াতেই খাজুরাহোর মন্দির ভাস্কর্যগুলো 1,500 বছরেরও অধিককাল স্থায়িত্ব লাভ করেছে। দুপুর অতিক্রান্ত প্রায় সাময়িক বিশ্রাম পর্বের পর আমরা পৌঁছাই মাতঙ্গেশ্বর মন্দিরে। এই মন্দির বিশালাকার না হলেও একমাত্র এই মন্দিরেই নিত্য পূজার ব্যবস্থা আছে। গর্ভগৃহে অধিষ্ঠিত সুবিশাল শিবলিঙ্গ এই মন্দিরের মুখোমুখি স্থাপিত হয়েছে নাতিদীর্ঘ বরাহ মন্দির।
এহেন মন্দিরের সুউচ্চ বেদির উপর অতি বিশাল এক বরাহ মূর্তি দেখে বিস্মিত হয়ে অপার সৌন্দর্যময় ও অপরূপ ভাস্কর্য লীলাভূমিতে এমন অতিকায় বরাহের ভাস্কর্যের উপস্থিতি যেন এক ব্যতিক্রমী উপস্থাপন। যাই হোক, বরাহ মন্দিরের তোরণে দাঁড়িয়ে গাইড আমাদের শোনায় এক মনোগ্রাহী উপাখ্যান। বিষ্ণুর 10 অবতারের মধ্যে তৃতীয় অবতার রূপ বরাহ একদা দস্যু হিরণ্যাক্ষ সৃষ্টি বিনষ্ট করতে পৃথিবীকে বহন করে মহাজাগতিক অর্থাৎ কসমিক সমুদ্রে চলে গিয়েছিল। সংকটকালে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে সেই দস্যুর সাথে কয়েক ধরে যুদ্ধ করে জয়লাভ করে সৃষ্টি রক্ষা করেছিলেন। বরাহ তার বরাহ দন্তে পৃথিবীকে বহন করে এনে বিশ্ব ব্রহ্মাণ্ডে সংস্থাপন করেছিল। এহেন ঘটনার দ্যোতক হিসাবেই খাজুরাহোতে পৃথক বরাহ মন্দির নির্মিত হয়েছে। এহেন কিংবদন্তি ধর্মপ্রাণ দর্শকদের আজও অনুপ্রাণিত করে। বিষ্ণুর অবতার বরাহকে এই মন্দিরে প্রাণীরূপেই স্থাপন করা হয়েছে। ভাবতে অবাক লাগে, সেই যুগের চান্দ্রেলা বংশীয় রাজারা কেবলমাত্র রাজ্য শাসন আর পার্থিব ভোগবিলাসেই সন্তুষ্ট ছিলেন না, তারা জগতের সৃষ্টি রহস্য ইত্যাদি উচ্চমার্গীয় চিন্তাধারার সাথেও সম্পৃক্ত ছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় দরদি ও সুনিপুণ শিল্পীদের চিন্তাধারায় উৎকর্ষতায় খাজুরাহোর কালজয়ী ভাস্কর্যগুলো সৃষ্টি হয়েছিল। বরাহ মন্দিরের গর্ভগৃহে প্রায় 20 ফুট দৈর্ঘ্যের ও 16 ফুট প্রস্থের এক আয়তাকার নিরেট প্রস্তরসজ্জার উপর স্থাপিত একটিমাত্র প্রস্তরখণ্ডে নির্মিত প্রকাণ্ড আকারের বরাহ মূর্তিটি দর্শন করে বিস্মিত হই। মূর্তিটি প্রায় 9 ফুট দীর্ঘ এবং 6 ফুট উচ্চতা বিশিষ্ট। কয়েক টন ওজনের বরাহের ভাস্কর্যের সমগ্র দেহ জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তি খোদিত হয়েছে। এ পর্যন্ত নাকি 764টি মূর্তির গণনা সম্ভব হয়েছে। খোদিত হয়েছে বিষ্ণু, শিব, ব্রহ্মা, সরস্বতী, গঙ্গা, নবগ্রহ, নাগ, গন্ধর্ব, দিকপাল প্রভৃতি মূর্তি। প্রতিটি মূর্তির সাথে জড়িত আছে নানা পৌরাণিক আখ্যান। তবে বরাহ দন্তে বহন করা পৃথিবীর আকারটি আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় নজরে এলো। বরাহের মুখমণ্ডলে শোভিত হয়েছেন দেবী সরস্বতী বিনা হস্তে ধারণ করে। দর্শনার্থীরা বরাহ মূর্তির চতুর্দিকে ঘুরে ঘুরে খোদিত দেবীর ছবি তোলার জন্য ভিড় বাড়ায়। আর হবে নাই বা কেন, আকারে ও আয়তনে এই অতিকায় বরাহ মূর্তিটি যে খাজুরাহোর বৃহত্তম ভাস্কর্য। প্রায় 5 ঘন্টা ধরে মন্দির নগরী খাজুরাহো ভ্রমণ দর্শনের অপরূপ অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা হোটেল ফেরার পথ ধরে দলবদ্ধভাবে হাঁটা শুরু করি। ছোট কবিতা তাড়াতাড়ি পাঠাতে, আমি সাক্ষাৎকারে আছি, পরে কথা বলছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, বাহ, খুব সুন্দর আপনার এই আলোচনা। তো আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার গ্রন্থগুলো নিয়ে একটু বলুন, যে বিভিন্ন সময় যে গ্রন্থগুলো বেরিয়েছিল সেগুলো কি লিস্ট আছে আপনার কাছে? হ্যাঁ, লিস্ট আছে, বইটাতেই আছে। সেইগুলো কি পাওয়া যায় এখন? না, এটা তো সম্ভব না। এই যে এখানে দেখি, উত্তরাখণ্ডের পথে প্রান্তরে 1983 সালের প্রথম সংস্করণ, উত্তরাখণ্ডের প্রতিবন্ধের দ্বিতীয় সংস্করণ 1984 সালে, আশ্চর্য এক শোক পাখি প্রথম সংস্করণ 1985 সালে, জাহ্নবী যমুনার উৎসমুখে 1987 সালে, হিমালয়ের চারুধাও 1988 সালে, রোমাঞ্চকর অচেনার আনন্দ ছদ্মনামে 1992 সালে, আর প্রবন্ধ মঞ্জুষা এই মাঝে গ্যাপ করেছিল, প্রবন্ধ মঞ্জুষা 2023 সালে প্রকাশিত হয়েছে। আর ইস্পাত নগরীর গল্পস্বল্প প্রথম সংস্করণ 2024 সালে। এই বইগুলো সব এখন নিঃশেষিত। এখন পাওয়া যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর গল্পস্বল্প দ্বিতীয় সংস্করণ, যেটা 2025 সালে প্রকাশিত হয়েছে। আশ্চর্য এক সুখ পাখি 2025 সালে প্রকাশিত হয়েছে। স্মরণে ও মননে রবীন্দ্রনাথ রিসেন্টলি প্রকাশিত হয়েছে 2026 সালে। আর বিবেকানন্দ স্মৃতিকথা মানে যন্ত্রস্থ আছে। এই তো ছোট গল্প নিয়ে বলুন, যে আপনার যে ছোট গল্পের যে লেখার যে তার কি কোনো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল নিশ্চয়ই? ছোট গল্প নিয়ে কিছু আলোচনা শুনি আপনার। ছোট গল্প বলতে ছোট গল্প মানে আপনি তো বলেন যে একটা লিখে ওই তারপর বন্ধ করে দিয়েছেন। তারপর বিক্ষিপ্তভাবে লেখা হয়েছে, হয়নি তা না। আচ্ছা, হ্যাঁ, একদম হয়নি।
এই কিছুদিন আগেও বছর দুয়েক আগে সমকণ্ঠ পত্রিকায় আচ্ছা কৈফিয়ত বলে একটি ছোট গল্প প্রকাশিত হয়েছিল। তারপর ওই কৃষ্ণশীষ পত্রিকাতেই একসময় কালাকাল নামে একটি গল্প হয়েছিল, প্রকাশিত হয়েছিল, যেটা ওই দুর্গাপুরের 1986-87 সালে সম্প্রসারণের কাজ চলতে কিছু রাশিয়ান এসেছিল আর কি। তো সেই রাশিয়ানদের জীবন অবলম্বনে কিছুটা ওই কালাকাল গল্পটা লিখেছিলাম। সেটা কি মানে এসপিতে এসেছিল? এসপিতে না, ডিএসপিতে এসেছিল। ডিএসপিতে এসেছিল। আর ওরা করতো কি, ওরা থাকতো ওই রাজেন্দ্র প্রসাদের পিছনের কতগুলো কোয়ার্টারে। আচ্ছা হ্যাঁ, ওই ভগৎ সিং এর এরিয়ার ওইখানটায় থাকতো আর কি। আচ্ছা। ওইটা একটা রাশিয়ান কলোনির মতো হয়ে গেছিল প্রায়। আচ্ছা হ্যাঁ, তো ওই চণ্ডীদাস বাজারে ওই রাশিয়ানগুলোকে খুব দেখা যেত। আচ্ছা, আর হ্যাঁ, তরকারিওয়ালারা খুব মজা করে ওই রাশিয়ানদের, ওরা তো চ ভ খ এরকম কথা বলে, আর তরকারিওয়ালা ইয়াং ছেলেরা মাসি মাসি করে ডাকতো ওদেরকে। ও। হ্যাঁ, তো ওরা কি ভাষা তো বুঝতে পারতো না? না, ওরা পরে শিখে গেছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমাদের সঙ্গে রয়েছে দিশারিদা রয়েছেন, মালতী মণ্ডল রয়েছেন, সঙ্গে মালতীদি কদিন আগে এসেছিল সাক্ষাৎকারে, এবং অসিতবাবু রয়েছেন। অসিতবাবু একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ, ভালো পড়াশোনা করে, প্রচুর বই পড়ে। তো আপনারা সকলেই প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাহিত্যিক সুকুমার বর্ধন মহাশয়। আসলে আমরা সত্যি তাই যে আমাদের যে মানুষদের যে পুরনো সাহিত্যিকদের খোঁজ খবর আমরা রাখি না, যে তারা একসময় যে যে আলোড়ন তুলেছে লেখালেখির মাধ্যমে, তো সেইগুলো একটু তো আলোচনায় আসা দরকার। তো যাই হোক, আপনি বলছিলেন কি ওই রাশিয়ানদের কথা? ওই রাশিয়ানদের মানে আমি নিজেও খুব এনজয় করতাম। ওই ওরা এই বাজারে দেখলে একটু কৌতূহল হতো আর কি, কীভাবে কেনাকাটা করে। ওরা বলতো, শেষের দিকে বলতে পারতো কত দাম, এত দাম, এইসব একটু একটু শিখেছিল। আচ্ছা, ওই রাশিয়ানদের নিয়েই আপনার গল্পটা? হ্যাঁ, রাশিয়ানদের ইয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা, আর কিছু শুনি। আর কিছু তারপর এই ফেরোয়েল কারখানায় একসময় দুর্গাপুরে ফেরোয়েল কারখানার একটা রমরমা ব্যাপার হয়েছিল আর কি। তাতে যে অনেক শিক্ষিত ছেলেও চাকরি না পেয়ে ঢুকতো বা কিছু। ফেরোয়ালের মানে কি ডিএসপির মধ্যে? না 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 না, ওই যে বাইরে বাইরে একটা জেনারেশন মানে ওখানেও ইনভলভ হয়েছিল। একটু কমলপুরের ওখানে একটা অনেকগুলো আছে, বিশেষত আমরা দেখতাম এসপির পেছনে রাতুরিয়া, অনেক পলিউশন হতো এইসব ইয়েতে। এবং তাদের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হতো নাকি? দেখা সাক্ষাৎ মানে কিছুটা কল্পনায়। আচ্ছা, পলিউশন হতো, হ্যাঁ, প্লাস ওদের যে ইন্ডাস্ট্রিয়াল লাইফটা, সেই লাইফটা তো খুব মানে উৎসাহজনক ছিল না, খুব কষ্টের জীবন ছিল। সম্প্রতি বিমান চট্টোপাধ্যায় মহাশয় একটা শিল্পাঞ্চলের গল্প বলে একটি সংকলন কলকাতা থেকে প্রকাশিত হলো। তাহলে আপনার কথাটা মনে হয় উনি জানতেন না, তাহলে আপনাকে ইনক্লুড করতেন নিশ্চয়ই, যে কারণ এই গল্পগুলো তো শিল্পাঞ্চলেরই গল্প, যে রাশিয়ানদের নিয়ে লেখা গল্প। রাশিয়ানদের গল্পটা আমার এই ইস্পাতনগরীর বইটা নেই, ওইটাতেও আছে ওই গল্পটা। আচ্ছা, রাশিয়ানদের গল্পটা ওই সম্প্রসারণের কাজে। আর আমার মানে আমি 3টে গল্প লিখেছিলাম, মানে ওই ফেরোয়েল কারখানায় একটা শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট ছেলে, ঘটনাচক্রে চাকরি নিয়ে কাজ করতে ঢুকেছিল, আর একটা প্রান্তিক শ্রেণীর মাতাল, কিন্তু দুজনে গভীর বন্ধুত্ব হয়েছিল। ওইটাকে অবলম্বন করে আমি 3খানা গল্প লিখেছিলাম। ভালো লাগতো। নামগুলো কি? গল্পগুলোর নাম ছিল খুচরোর খিচিমিচি। আচ্ছা, একটা, হ্যাঁ, খুচরোর খিচিমিচি মানে কি, একজন তো মাতাল আর একজন ওর সঙ্গে পড়ে একটু একটু মদ খাচ্ছে, কিন্তু ও মাতাল না, কারণ ওর ঘরে গ্র্যাজুয়েট মানে স্ত্রী আছে, বাচ্চা কেজি স্কুলে পড়াশুনো করে, ওর বাবার রিটায়ার্ড স্টিল এমপ্লয়ি, কাল্পনিক আর কি। হ্যাঁ, তো তার সঙ্গে ওই প্রান্তিক মাতালের সম্বন্ধ নিয়ে, বন্ধুত্ব নিয়ে আর কি, তাদের সহমর্মিতা কিভাবে দিন কাটাতো, এইগুলি আর কি কাল্পনিকভাবে ওটা লিখেছিলাম। আচ্ছা, আর কি গল্প মোটামুটি লিখেছিলেন?
আর ছোটদের গল্পে আমি একসময় ওই আমাদের বিনয়েন্দ্র কিশোর দাস বিকেডি মাস্টারমশাই, ওনার পত্রিকায় আমি পরপর 7-8টা পরিবেশ বিষয়ক গল্প লিখেছিলাম ছোটদের জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, শিশু সাহিত্য নিয়ে কিছু বলুন না। শিশু সাহিত্য নিয়ে তো আপনি কাজ করেছেন। শিশু যেমন এই বইটা তো বললেন, হ্যাঁ, সুখ পাখি, বানবর্ষের হ্যাঁ, কাদম্বরী এবং হ্যাঁ, সুখ এছাড়া পাখি। সুখ পাখি, এছাড়া একজন মানে প্রথিতযশা সম্পাদক ওই আমাদের বর্ধমানের আর কি, ওই ছোটদের কথা পত্রিকার সম্পাদক ধীরেন সুর, আচ্ছা উনি যে পত্রিকাগুলো প্রকাশ করতেন অত্যন্ত উচ্চমানের পত্রিকা। হ্যাঁ, ওগুলি জানি না ওনার শরীর এখন কেমন আছে না আছে, একসময় খুবই যোগাযোগ ছিল। ওনার পত্রিকা ছোটদের কথাটা রেজিস্টার্ড পত্রিকা তখনকার দিনের। হ্যাঁ, তো ওই পত্রিকাটায় আমার অনেকগুলো ছোটদের লেখা বেরিয়েছিল। হ্যাঁ, তারপর ওই কিশোরদের যেটা পত্রিকা ওনার, সেটাতেও আমার লেখা বেরিয়েছিল আর কি। ওই লেখাগুলো উনি বড় বড় লেখা, এক একটা লেখায় 7-8 পাতা করে ছাপতে হতো, কিন্তু উনি ছাপতেন ওই লেখাগুলো। আচ্ছা আচ্ছা, বাহ। অসিতবাবু লিখেছেন যে খুব ভালো লাগছে দুর্গাপুরের শ্রদ্ধেয় লেখক গল্পকার প্রাবন্ধিক শিশুকুমার বর্ধন মহাশয়কে আজকের অনুষ্ঠানে দেখে। উনি সম্ভবত দুর্গাপুরের প্রথম ভ্রমণ সাহিত্য লেখক। হ্যাঁ, একদমই তাই, ঠিক বলেছেন। গ্রন্থের নাম উত্তরাখণ্ডের পথে প্রান্তরে। হ্যাঁ, এই উত্তরাখণ্ডের পথে প্রান্তরে একসময় বিভিন্ন আনন্দবাজার থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় রিভিউ বেরিয়েছিল। আনন্দবাজার, আজকাল, বসুমতী এবং দেশ, পশ্চিমবঙ্গ সংবাদ। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ভ্রমণ সাহিত্য নিয়ে। সত্যি তাই, আপনাকেই প্রথম বলা যায় মানে ভ্রমণ সাহিত্যের লেখক। একদমই তাই, খুব ভালো অসিতবাবু লিখেছেন। হ্যাঁ, তো সেটা বলছেন শিশু সাহিত্য নিয়ে। আর কি আপনি কি আনন্দ ধারায় লিখেছেন? শিশু পত্রিকা আনন্দ ধারায় লিখেছি। আর ঝর্ণাদির পত্রিকাতে আমি একসময় সবুজ বাগানে অনেকগুলো লেখাই বেরিয়েছিল। হ্যাঁ, এক সময় কিছু এনেছেন, কিছু শিশুদের লেখা কিছু আছে পাঠ করার মতো তো কিছু নেই। একটা দেখেন তো ছোট্ট, এটা কোথাও ছাপা হয়নি, কিন্তু মনেও থাকে না। ঠিক আছে, থাক, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা কি ছোট কোনো লেখা আছে আপনার পাঠ করার মতন? আক্কেল গুরুম, এটা খুব ছোটদের লেখা, বাহ, 3-4 বছরের বাচ্চা। এটা রিসেন্টলি লিখেছি। আমার পাশের বাড়ির বাচ্চাটাকে খুব জ্বালাতন করে দুবেলা ধরে, তো এখন বড় হয়ে গেছে, এখন ওকে বললে লজ্জা হবে। শুনি তাহলে। আক্কেল গুরুম ছোটদের গল্প। আচ্ছা, এখন আর ছোটদের লেখা লিখি না, কিন্তু এই হঠাৎ ওকে দিয়েই ওর সঙ্গে অনেকটা সময় কাটে, সেই জন্যই ওকে। আচ্ছা, আক্কেল গুরুম। বছর 5-এর ডাকাবুকো ছেলে ঋষভ ইংলিশ মিডিয়ামে পড়ে। দোতলায় আমাদের মুখোমুখি ফ্ল্যাটেই ওরা থাকে। ঋষভ আমার খুব ভালো বন্ধু। ছুটির দিন হলেই সে আমার কাছে এসে স্টোরি শুনতে চায়। ওকে শোনাবার মতো অত গল্প বানানো তো এক ঝকমারি। অগত্যা দায়সারাভাবে গরুর গাছে উঠবার গল্প কিংবা মাছের আকাশে উড়বার গল্প শুনিয়ে রেহাই পাই। এক রবিবার অনেক দেরিতে এসে ঋষভ নিজেই কৈফিয়ত দেয়, আমার কত কাজ, স্কুলের হোমওয়ার্ক, ড্রয়িং, প্রজেক্ট, গেমস, আবার টিউশন পড়তেও যাই। একটু থেমে যেন রাগের চোটে বলে, তুমি তো ওল্ড ম্যান, তোমার তো কোনো কাজ নাই। তারপর ঋষভ ফিসফিস করে বলে, জানো দাদু, আজ ভোরে আমাদের মেনি বিড়ালটা 4টে বড় বড় ডিম পেড়েছে। মা থালায় করে ডিমগুলো বারান্দায় রোদে শুকোতে দিয়েছিল। আমি তো এতক্ষণ সেই ডিমগুলো পাহারা দিচ্ছিলাম। ঋষভের অবান্তর কথায় বিরক্ত হয়ে আমি ধমক লাগাই, হচ্ছেটা কি ঋষভ? বিড়াল কি হাঁস মুরগির মতো ডিম পারে? তুই এখন চুপ কর। দুষ্টু ঋষভ এবার মুচকি হেসে বলে, আহ দাদু, আমি তোমাকে তো একটা স্টোরি বানিয়ে শোনালাম। তারপর একটু থেমে সে বলে, সেদিন তুমি তো আমাকে একটা
কাউয়ের গাছে উঠবার স্টোরি শুনিয়েছিলেন। বাহ, ওরে হাদারাম দাদু, কাউ কি কখনো গাছে উঠতে পারে? তারপর চোখ পিটপিট করে বলে, আমিও তোমাকে মিছিমিছি মেনের ডিম পাড়ার স্টোরি শুনিয়ে বানিয়ে শোনালাম। শুনেই তো আমার আক্কেল গুরুম, বুঝলাম ঋষভ বড় হয়ে গেছে, ওকে আর আগডুম বাগডুম গল্প বানিয়ে বোকা বানানো যাবে না। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। আর একটা আপনার প্রবন্ধ এনেছিলেন রবীন্দ্রনাথের উপরে, এটা কি শোনা যাবে? নমস্কার, স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাহিত্যিক সুকুমার বর্ধন মহাশয়, যিনি একসময় ভ্রমণ কাহিনী এবং যার প্রবন্ধ লিখে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। তো সকলেই আমরা বিস্মিত হয়ে যাই যে এইসব মানুষজন দুর্গাপুরে এখনও রয়েছেন, তাদের খোঁজখবর অনেকেই রাখেন না। তো যাই হোক, তো আমরা তার কথা শুনছি, অনেক গল্প শুনলাম, তার ভ্রমণ কাহিনীর নেপথ্যে যে কাহিনী, সেই কাহিনীও দাদা বর্ণনা করলেন বেশ সুন্দরভাবে। কিভাবে আমি ভালো বলতে পারি না। না না, ঠিক আছে, আমি কি ভালো বলতে পারি নাকি, বলুন। এবং সম্প্রতি যে একটা স্মরণে মননে রবীন্দ্রনাথ বলে একটি প্রবন্ধের বই বেরিয়েছেন ওনার, এটা সেটাই তো, সেটা না, এটা না, এটা থেকে পড়বো না না, ঠিক আছে, পড়ুন না, এটা থেকে পড়তে পারি। একটা আমি ভেবেছিলাম পড়বো, এত সুযোগ পাবো আমি ভাবিনি তো। হ্যাঁ, ছোট রেখে তাহলে, হ্যাঁ ছোটই। এটা ছোটই আছে। ঠিক আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের ধর্মীয় চেতনা। রবীন্দ্রনাথ মনে করতেন ধর্ম কেবল রিলিজিয়ান নয়, তা মনুষ্যত্বের পূর্ণাঙ্গ রূপ। ধর্মের আদর্শকে দেবালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখাই তার ছিল প্রবল অনীহা। তার মতে ধর্ম শুধুই পুণ্যার্জন বা সংসারের আংশিক প্রয়োজনের জন্য নয়, গৃহে গৃহধর্ম, রাজত্বে রাজধর্ম মিলিতভাবে সমগ্র সমাজকে অখণ্ড তাৎপর্য দান করে। প্রচার দ্বারা ধর্মরক্ষা হয় না, ধর্ম রক্ষা করলেই প্রকৃত ধর্মাচার হয়। রবীন্দ্রনাথ পরিণত বয়সে ধর্ম নামক গ্রন্থে উল্লেখ করেছিলেন, বিশ্ব প্রকাশক প্রভাতের আলোককে গ্রহণ করিবার জন্যে কাহারও উপরে আমাকে নির্ভর করিতে হয় না। চক্ষু মেলিয়া ঘরের দ্বার মুক্ত করিলেই সে আলোককে আর কেহ ঠেকাইয়া রাখিতে পারে না। বৃহৎ আলোক আমাদের মস্তকের উপরে আপনি বর্ষিত হইয়া থাকে, ক্ষুদ্র আলোকের জন্যই অনেক কলকারখানা প্রস্তুত করিতে হয়। যেমন বাবু খুব সুন্দর লিখেছেন যে ওই যে কৃষ্ণশীষ পুরস্কার পেয়েছিলেন সুনীল গাঙ্গুলির হাত থেকে। হ্যাঁ হ্যাঁ, একদম, উনি একটু আগে সেটা বললেন। যেমন এই আলোক তেমনই ধর্ম, তাহাও এইরূপ অজস্র, তাহা এইরূপ, তাহা ঈশ্বরের আপনার দান, তাহা নিত্য, তাহা ভূমা, তাহাকে পাইবার জন্য কেবল চাইলেই হইল, কেবল হৃদয়কে উন্মিলিত করিলেই হইল। গৃহের সমস্ত কর্ম যখন মঙ্গল কর্ম হয়, তাহা তখন ধর্মকর্ম হইয়া ওঠে। এহেন চিন্তাধারাই ছিল তার ধর্মীয় চেতনার উৎস। সরল পরিপূর্ণ ধর্মের ধারণা আর প্রেরণাকে মানুষ ক্রমশ জটিল করে তোলে। কৃত্রিম ক্রিয়াকর্মের আড়ম্বর, ভক্তিবাদের প্রাবল্য, নানা সম্প্রদায় আর মতবাদের বিরোধে তৎকালীন সমাজে নানা অমঙ্গল সূচিত হয়েছিল। তাই তিনি স্বীয় উপলব্ধিতে উল্লেখ করেছিলেন, ধর্ম যার ঈশ্বর ধারণার অতীত, যাহা ধারণা করি তাহা তিনি নন। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বভাবের প্রতীক ও দার্শনিক। বৈদগ্ধ গুণে তাঁর কাব্য ও সাহিত্য সৃষ্টি বিশ্ব সাহিত্যের সম্পদ হয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতির সাথে তিনি গভীরভাবে পরিচিত ছিলেন। গোঁড়ামি পরিহার করে বিভিন্ন রচনা আর কথিত ভাষণে তিনি মুক্ত মনে বেদ ও উপনিষদের যুগের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করেছেন। সেই যুগের কর্মের সাথে ধর্মের অপূর্ব সমন্বয়ের উপলব্ধি হতে তিনি যার পর নাই অনুপ্রাণিত হতেন। বৈদিক যুগে গৃহত্যাগী সন্ন্যাসীদের অস্তিত্ব না থাকাকেই তিনি সামাজিক উৎকর্ষতা হিসেবে গণ্য করতেন। পরবর্তীকালের ধূলিমাখা সাধুদের যোগক্রিয়া, অদ্ভুত ক্রিয়া প্রদর্শন করে সবাইকে মোহিত করা ইত্যাদি প্রবণতাকে তিনি কখনো ভক্তিভরে গ্রহণ করেননি। মানুষের ধর্মগ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ভারতবর্ষেও দেখি কত লোক, কেউ বা ঊর্ধ্ববাহু, কেউ বা কণ্টক সজ্জায় শয়ান, কেউ বা অগ্নিকুণ্ডের দিকে নতশিষ্য। তারা জানাচ্ছে যে তারা শ্রেষ্ঠ, তারা সাধু, কেননা তারা অস্বাভাবিক। এমনতর আত্মপ্রকাশের চেষ্টাকে বলি নগর্থক, এ সদর্থক নয়। প্রকৃতির বিরুদ্ধে স্পর্ধা মাত্র।
যৌবনে সন্ন্যাস গ্রহণ করে তিনি সংসারের কর্ম বা দায়িত্ব হতে পলায়নের পথ হিসেবে উল্লেখ করতেন। রবীন্দ্র চেতনায় ধর্ম বিশেষ দিনের, বিশেষ স্থানের, বিশেষ প্রণালীর অন্তর্গত নয়। ধর্ম ব্যবসায়ীরা সম্প্রদায়কে বসে রাখতে এসব প্রচার করে থাকেন। তারা বাহ্যানুষ্ঠানকে পূর্ণানুষ্ঠান হিসেবে প্রচার করেন। এসব অনুষ্ঠান হতে তিনি সতত নিজেকে বিচ্ছিন্ন রাখতেন। তিনি চন্দন চর্চিত বিল্লপত্র সহযোগে খেলার ছলে মহত্ব পূজার ভান করার ঘোরতর বিরোধী ছিলেন। জীবনহীন তন্ত্রমন্ত্র তাকে কখনো আকর্ষণ করেনি, অথচ বেদের যুগের ধর্ম আর উপনিষদের শ্লোকের প্রতি তার ছিল গভীর অনুরাগ। রামমোহন রায়কে তিনি মহান ধর্ম সংস্কারক হিসেবে শ্রদ্ধা করতেন। রবীন্দ্রনাথের সমসাময়িক কালে একদিকে কুসংস্কার আর কৃত্রিম ভক্তিবাদের প্রবলতা সমাজকে জীর্ণ করে তুলেছিল, অপরদিকে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার হিন্দু সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছিল। এহেন সন্ধিক্ষণে মহান সমাজ সংস্কারক রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্মধর্ম খ্রিস্টীয় বিপ্লব হতে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করেছিল, এমন ধারণার বিশ্বাসী তিনি ছিলেন। যদিও রক্ষণশীল হিন্দু ধর্মের অধিকাংশ প্রবক্তা রামমোহনের ঘোরতর বিরোধী হয়ে উঠেছিলেন, প্রতিকূলতা সত্ত্বেও রবীন্দ্রনাথ সুচিন্তিতভাবে ভারত প্রতীক রামমোহন রায় গ্রন্থে উল্লেখ করেছেন, হিন্দু সমাজের বহু স্তরবদ্ধ কঠিন আবরণ একদা ভেদ করিয়া সতেজে ব্রাহ্ম সমাজ মাথা তুলিয়াছিল বলিয়া তাহা হিন্দু সমাজের বিরুদ্ধ নয়। ভিতর হইতে যে অন্তর্যামী কাজ করিতেছেন তিনি জানেন, তিনি হিন্দু সমাজেরই পরিণাম। রবীন্দ্রনাথের ধর্ম চেতনায় সংস্কারমুক্ত ব্রাহ্ম ধর্মের সুগভীর প্রভাব ছিল, একথা অনস্বীকার্য। মহর্ষি দেবেন্দ্রনাথ ছিলেন আদি ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষ। তার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ সুদীর্ঘকাল আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি অসংখ্য মননশীল ও শ্রুতিমধুর ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। শতাব্দীর প্রাচীন সেই সব ব্রহ্মসঙ্গীত আজও শ্রোতাদের মুগ্ধ করে। তিনি উল্লেখ করেছেন, ব্রহ্ম সমস্ত জগতের ঈশ্বর, কিন্তু তিনি বিশেষ রূপে ভারতবর্ষেরই ব্রহ্ম। ঈশ্বরের অন্য কোনো বিদেশীয় নামে আমাদের মনে সে ভাব কখনোই উদয় হইবে না। ব্রহ্ম আমাদের পিতামহদের অনেক সাধনার ধর্ম, আমরা তাহার সেই আধ্যাত্মিক সম্পদের অধিকারী। রবীন্দ্রনাথ আজীবন বৈদিক যুগের কর্মময় ধর্মজীবন হতে প্রেরণা লাভ করলেও পৌরাণিক বা তৎপরবর্তী যুগের ভক্তিবাদময় ধর্মজীবনের প্রতি তার ছিল ঘোরতর অনীহা। পৌত্তলিকা বিরোধী ঠাকুর পরিবারের উপাসনার পদ্ধতি ছিল শান্ত ও সমাহিত। তিনি আত্মপরিচয় গ্রন্থে উল্লেখ করেছেন, উপনিষদের ভিতর দিয়ে প্রাক পৌরাণিক যুগের ভারতের সঙ্গে এই পরিবারের ছিল ঘনিষ্ঠ সম্বন্ধ। অতি বাল্যকালেই প্রায় প্রতিদিনেই নির্ভুল বিশুদ্ধ উচ্চারণে অনর্গল আবৃত্তি করেছি উপনিষদের শ্লোক। এর থেকেই বোঝা যাবে সাধারণ বাংলাদেশে ধর্ম সাধনায় ভাবাবেগের যে উদ্বেলতা আছে, আমাদের বাড়িতে তা প্রবেশ করেনি। তার সুদীর্ঘ জীবনে পারিবারিক শৃঙ্খলার প্রভাব ছিল সুদূর প্রসারী। তার প্রারম্ভিক ধর্মীয় চেতনার উন্মেষ ঘটেছিল একেশ্বরবাদী পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আদর্শে। খুব সুন্দর। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষা বিশ্বাস, শিক্ষাদিকে অনেক ধন্যবাদ লিখেছেন, শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। তো যাই হোক, আপনার সতীর্থদের কথা কিছু বলুন, যেসব কবি সাহিত্যিকদের সঙ্গে আপনার পরিচিত ছিল সেই সময়, লেখকদের সাথে দুর্গাপুর বা দুর্গাপুরের বাইরে, সেরকম কি কিছু আজ তাদের সম্বন্ধে কিছু বলবেন? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনেকটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো সেভাবে মেলামেশা খুব কম করতো, তবু আমি মৃণাল মণিক উনি আমাকে খুব উৎসাহ দিতেন সবসময়। হ্যাঁ, ওনার সঙ্গটা আমি খুব উপভোগ করতাম। তাছাড়া রঞ্জিত দার সঙ্গে তো আপনার সখ্যতা রয়েছে, দেখলাম রঞ্জিত গুহ। হ্যাঁ, রঞ্জিত দার সঙ্গে রয়েছে। রঞ্জিত দা উনি আমার মানে লেখালেখির হয়তো একটু বেশিই প্রশংসা করেন, মানে এমন অবস্থা
হ্যাঁ, উনি কিন্তু খুব আমাকে আমার লেখায় উৎসাহ দিয়ে থাকেন দীর্ঘদিন যেটা ধরে। লিখছেন যে সুকুমার বাবু দুর্গাপুরে অত্যন্ত প্রচার বিমুখ, নীরব লেখক, একদমই তাই, খুবই প্রচার বিমুখ এবং সেভাবে নিজের সম্বন্ধে কিছু বলতেই চান না উনি। নিবিড় পাঠক, গবেষক এবং সর্বোপরি একজন নিপাট ভদ্রলোক, ওনাকে প্রণাম জানাই। আচ্ছা, সত্যি তাই, সত্যি তাই। আমাদের অসিত বড় ঠিক আছে। হ্যাঁ, অসিতবাবু খুব ভালো পাঠ করেন, সকলের বই খোঁজ খবর রাখেন। এই শিল্পাঞ্চলে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর, রানীগঞ্জ, সব জায়গারই সকল লেখকদের নিয়ে আলোচনা করেন। তো যাই হোক, এছাড়া আপনি সেই সময় দুর্গাপুরকে দেখেছেন এবং আমাদের এখনকার দুর্গাপুর সে যে কি পরিবর্তন হয়েছে বা কি দুর্গাপুরের আশা ভরসা কি আছে, আপনার মানে ভবিষ্যতে কি আশা আছে সেসব নিয়ে কিছু বলুন, দু চার কথা বলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। এবং পাঠকদের উদ্দেশ্যেও কিছু বলবেন, আমাদের যারা দেখছেন দর্শক এবং নবীন প্রজন্মের লেখক, তাদের জন্য কিছু বার্তা দিয়ে যান। মোটামুটি লেগে থাকতে হবে, লেখালেখি করতে গেলে হতাশ হলে চলবে না। আমি যেমন সাপমোচন গল্পটা 10 থেকে 11 বার আমি এডিট করেছি আর কি, পরবর্তীকালে সফলতা এসেছিল। আমি ওইটাতে সারা বাংলা গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল আর কি ওই লেখাটা। তো যাই হোক, মানে এইভাবে নিজের উপর আস্থা রাখতে হবে, এটাই আমার নবীন প্রজন্মের উপর। আর দুর্গাপুর শহর নিয়ে কিছু আচ্ছা, দুর্গাপুর শহরের আপনারা যখন এসেছিলেন তখন তো এক এক করে তৈরি হচ্ছে সেই সময় তৈরি হচ্ছে এবং সব মানে ওটাই মানে খুব দুঃখজনক যে একটা জেনারেশনই, বিশেষ করে এএসপি, আমরা তৈরি হতেও দেখলাম একটা মন্দ শেষের দিকে। যাই হোক, এখন আবার শোনা যাচ্ছে আবার আধুনিকরণ বা ইত্যাদি, মানে মানুষের উপর ভরসা রাখতেই হবে রবীন্দ্রনাথের কথাতে। হ্যাঁ, আমি যতই হতাশ হই, মাঝখানে তো বলে হচ্ছিল যে একদম বন্ধ হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, যাই হোক অনেক আন্দোলন করে সেটাকে আটকানো গেছে। তো এই এবং সরকারি সংস্থাগুলো থাকা দরকার আমার মনে হয়। অবশ্যই, হ্যাঁ। তো মানুষ আশা রাখতেই হবে যে আগামী দিনে দুর্গাপুর আবার মানে সেই পুরনো ঐতিহ্য ফিরে পাবে, এটাই আর কি। আচ্ছা, আর নবীন প্রজন্মের ওটা তো বললেন আপনি। যাই হোক, অনেক ধন্যবাদ সুকুমার বাবু। আমিও খুব উপভোগ করলাম, আমার এই ধরনের অভিজ্ঞতা এই প্রথম। আমি কখনো এত কথা নিজেকে নিয়ে বলিনি। না, এবার না বললে এবার জানবে কি করে। ভালো লাগলো, আমার নিজেরও ভালো লাগলো। আমাদের এটাই একটা চেষ্টা যে মানুষদের এসে একটু জানানো, মানুষকে জানানো, আপনারা যারা লেখালেখি করেন তাদেরকে একটু তুলে আনা এবং তাদের সম্বন্ধে যাতে এখনকার ছেলেমেয়েরা একটু জানুক যে আপনারাও সেই সময় কিরকম লেখালেখি করেছেন, না একটা জগৎ করে, নিজস্ব জগৎ করেছিলেন। তো যাই হোক, জয়ন্তকেও ধন্যবাদ জানাই, এই ধরনের একটা উদ্যোগ নিয়ে আমার খুব ভালো লাগলো। আমি রোজ এত এবং আমাদের এই যে সাক্ষাৎকারটা আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, কারণ ফেসবুক থেকে 1 মাস পর ডিলিট হয়ে যায়, এগুলো সব বাদ দিয়ে দেয় ফেসবুক। সেই জন্য আমি কি করি, আমাদের ইউটিউবেও রেখে দিই, আপনারা ইউটিউবে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দিয়ে সেখানে গিয়ে সমস্ত দুর্গাপুর কেন আসানসোল, রানীগঞ্জ, অনেক সাহিত্যিকরাই আমার বাড়িতে এসেছিলেন, তারা সাক্ষাৎকার দিয়ে গেছেন এবং ভবিষ্যতে আমরা আরও মানুষকে আনতে চাইছি, আপনাদের সাহায্য প্রার্থনীয়। এবং সত্যি কথা বলতে কি, আমি এই রবিবার ছাড়া তো আমার আর হয় না, অন্য দিন আমার নিজের ডিউটি থাকে, অফিস থাকে, নানা কাজকর্মের মধ্যে। তো যাই হোক, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুকুমার বাবুকেও অনেক ধন্যবাদ এবং আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই যে মূল্যবান সময় আমাদের দিলেন। খুব ভালো থাকুন, আরও লেখালেখি করুন, লিখুন, এভাবেই আমাদের সমৃদ্ধ করে যান। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।